দেখ আজকে যে চ্যাপ্টার করবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9, ঠিক আছে তো? চ্যাপ্টার নাম্বার 9 এর নাম কি আছে? ইন্টারনাল ট্রেড, মানে আভ্যন্তরীণ ব্যবসা। ফার্স্ট কোশ্চেন পড়বো ডিপার্টমেন্টাল স্টোরস, ঠিক আছে তো? আমি এই চ্যাপ্টারে সে কটা কোশ্চেনই পড়ছি, যে কটা কোশ্চেন ইম্পর্টেন্ট, কয়েকটা সিলেক্টেড কোশ্চেন তৈরি করেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি, ঠিক আছে তো? ডিপার্টমেন্টাল স্টোরস, ডিপার্টমেন্টাল স্টোরস মানে ডিপার্টমেন্টাল স্টোরসের উদাহরণ মানে কাকে মানে মানেটা বলছি আগে। বিভাগীয় বিপণী, ঠিক আছে? ডিপার্টমেন্টাল স্টোরস মানে বিভাগীয় বিপণী। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ডিপার্টমেন্টাল স্টোরস এর বেশ কিছু উদাহরণ আছে, যেমন ধর বিগ বাজার। বিগ বাজার নাম শুনেছিস? এটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরস। তারপর আর কি বলতে পারিস? তো আমরা আশেপাশে যেমন ডায়মন্ড প্লাজা চলে যাবি, রিলায়েন্স ট্রেন্ডস আছে, ঠিক আছে তো? এটাও কিন্তু একটা ডিপার্টমেন্টাল স্টোরস। তারপর শপার স্টপ নাম শুনেছিস? শপার স্টপ দেখবি সিসি টুর ওখানে আছে শপার স্টপ, ঠিক আছে? বড় একটা শপিং মল, এরকম অনেক শপিং মল আছে। এইগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরস, ঠিক আছে? তাহলে যদি কখনো পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় বলে একটা ডিপার্টমেন্টাল স্টোরস এর এক্সাম্পল দাও, তো কি বলতে পারিস? বিগ বাজার বলতে পারিস। আর কি বলতে পারিস? শপার স্টপ বলতে পারিস। কি বললাম? বিগ বাজার, শপার স্টপ, রিলায়েন্স ট্রেন্ডস, এইগুলো ডিপার্টমেন্টাল স্টোরস এর এক্সাম্পল। তারপর এখানে আরো লেখা আছে তোর বিগ বাজার লেখা আছে, দেখ লাস্ট লাইনে লেখা আছে, লাস্ট লাইনে একদম লাস্ট লাইনে বিগ বাজার লেখা আছে। স্পেন্সার্স, ঠিক আছে? এটাও একটা ডিপার্টমেন্টাল স্টোরস। রিলায়েন্স ফ্রেশ, ঠিক আছে তো? ঠিক আছে তো? রিলায়েন্স ফ্রেশ, মানে রিলায়েন্স ফ্রেশ জানিস তো? রিলায়েন্স ফ্রেশ আমাদের এখানে নেই, আছে। রিলায়েন্স ফ্রেশে কি বলতো, যেখানে ভেজিটেবলস গুলো পাওয়া যায়, যেমন শাকসবজি পাওয়া যায়, রিলায়েন্স ফ্রেশে পাওয়া যায়, ঠিক আছে তো? তারপরে শপার স্টপ, ঠিক আছে? এইগুলো এক্সাম্পল হচ্ছে কিসের? তোর ডিপার্টমেন্টাল স্টোরস এর এক্সাম্পল। কি বলছে? ডিপার্টমেন্টাল স্টোরস অরিজিনেট ইন দ্য ফ্রান্স ইন দ্য 19th সেঞ্চুরি, মানে ডিপার্টমেন্টাল স্টোর কোথায় অরিজিনেট হয়েছে? সবার প্রথম 19th সেঞ্চুরিতে, ঠিক আছে? ঊনবিংশ শতাব্দীতে ফ্রান্সে অরিজিনেট হয়েছে, ঠিক আছে? ডিপার্টমেন্টাল স্টোরস। দ্য ফার্স্ট ডিপার্টমেন্ট মানে প্রথম ডিপার্টমেন্টাল স্টোরের নাম কি দেখ লেখা আছে? বন মুরচে, ঠিক আছে? ফার্স্ট ডিপার্টমেন্টাল স্টোরসের নাম হচ্ছে বন মুরচে, ঠিক আছে? হুইচ ওয়াজ স্টার্টেড ইন প্যারিস, যেটা কিনা প্যারিসে স্টার্ট হয়েছে 1852-তে। ইট ইজ ওয়ান টাইপ অফ লার্জ স্কেল ফিক্সড রিটেল শপ। বলছে এটা এক ধরনের লার্জ স্কেল ফিক্সড রিটেল শপ, ঠিক আছে? লার্জ স্কেল ফিক্সড, দেখ রিটেল শপ মানে জানিস তো? রিটেল শপ মানে খুচরো দোকান, খুচরো খুচরো দোকান। রিটেল শপ, রিটেল রিটেল মানে খুচরো, রিটেল শপ মানে খুচরো দোকান। লার্জ স্কেল মানে বড় ধরনের খুচরো দোকান, বড় ধরনের খুচরো দোকান, ঠিক আছে? হুইচ কনসিস্ট অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট, যেখানে যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, ভেরিয়াস ডিপার্টমেন্ট আন্ডার ওয়ান রুফ, একই ছাদের নিচে। তাহলে একটা কথা কি বুঝতে পারলি? ডিপার্টমেন্টাল স্টোরস হতে গেলে কি হতে হবে? একই ছাদে, মানে তুই ধর বিগ বাজারে গেলে একই ছাদের নিচে তুই সব জিনিস নিয়ে আসতে পারবি, সব জিনিস পাওয়া যায় একই ছাদের নিচে। অনেক ডিপার্টমেন্ট, ভেরিয়াস ডিপার্টমেন্ট আছে একই ছাদের নিচে, এটা এক ধরনের বড় ধরনের ব্যবসা, ঠিক আছে তো? বাট অল দ্য ডিপার্টমেন্ট আর সেন্ট্রালি ম্যানেজ, বাট সমস্ত ডিপার্টমেন্ট সেন্ট্রালি ম্যানেজ হয় এবং কন্ট্রোল হয়, ঠিক আছে? ম্যানেজ মানে পরিচালনা, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, ঠিক আছে তো? ইচ ডিপার্টমেন্ট ডিলস ইন আ পার্টিকুলার ভ্যারাইটি গুডস, মানে প্রতিটা ডিপার্টমেন্ট যে ডিল করে পার্টিকুলার কিছু একটা ভ্যারাইটি গুডস নিয়ে, ঠিক আছে তো? ফর এক্সাম্পল, দেয়ার মে বি সেপারেট ডিপার্টমেন্ট ফর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, গ্রসারি, ইলেকট্রনিক্স, ক্লদিং ইন আর ডিপার্টমেন্টাল স্টোরস, ঠিক আছে তো? এখানে অনেকটা বেশ কিছু বলে দিয়েছে তোকে। এখান থেকে কি পড়তে হবে জানিস তো? পড়তে হবে ডিপার্টমেন্টাল স্টোরটা কাকে বলে আর উদাহরণ। কিন্তু আমি অনেকটা বললাম। তো ডিপার্টমেন্টাল স্টোর মানে কি বুঝতে পারলি? মানে তুই যদি ডেফিনেশন বলিস কি বুঝতে পারলি? স্যার এটা তো এক ধরনের রিটেল শপ, হ্যাঁ কি না? কি ধরনের রিটেল শপ? বড় ধরনের রিটেল শপ। কি ধরনের রিটেল শপ? বড় ধরনের রিটেল শপ। তা কি লেখা আছে? দ্য ডিপার্টমেন্টাল স্টোর ইজ আ লার্জ স্কেল রিটেল শপ। তাহলে বড় ধরনের রিটেল শপ। ডিপার্টমেন্টাল স্টোর হচ্ছে একটা বড় ধরনের রিটেল শপ, মানে কি লিখবি? লার্জ স্কেল রিটেল শপ। তারপর কি বলবি? হুইচ ডিল, এরা কি নিয়ে ডিল করে? কি ডিল করে? ঠিক আছে? বলছে ভ্যারাইটি অফ প্রোডাক্ট, ভ্যারাইটি অফ প্রোডাক্ট নিয়ে ডিল করবে, ভ্যারাইটি অফ প্রোডাক্ট নিয়ে ডিল করবে থ্রু সেপারেট ডিপার্টমেন্ট, যেখানে অনেকগুলো কি থাকবে? অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে। ভ্যারাইটি প্রোডাক্ট, সেপারেট ডিপার্টমেন্ট, ঠিক আছে? আন্ডার ওয়ান রুফ, একই ছাদের নিচে, ঠিক আছে? আন্ডার ওয়ান রুফ, একই ছাদের নিচে, ঠিক আছে? আন্ডার দ্য সেম ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে এই যে পুরো কথাগুলো বললাম, যে বোল্ড করে লেখা আছে, কালো কালি দিয়ে বোল্ড করে লেখা আছে, এটা হচ্ছে কাকে বলে? অরিজিনাল ডেফিনেশন।
আর মোটামুটি একটা বুঝতে পারি ডিপার্টমেন্টাল স্টোর্স কাকে বলে। উদাহরণগুলো বললাম, বিগ বাজার, স্পেন্সার, রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স ট্রেন্ডস, শপার স্টপ, এগুলো ডিপার্টমেন্টাল স্টোর্সের এক্সাম্পল। এবার বলেছে এর কিছু ফিচার্স পড়তে হবে, যেটা খুব পরীক্ষায় অনেকবার এসছে, এটা তোদের 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। ফিচার্স কি লিখেছি? দ্য মেন ফিচার্স অফ ডিপার্টমেন্টাল স্টোর্স। 4 নম্বর এই চ্যাপ্টার দিয়ে কত নম্বর আছে জানিস তো? এই চ্যাপ্টার দিয়ে 6 নম্বর আছে, ঠিক আছে? চ্যাপ্টার দিয়ে কত নম্বর আছে? 6 মার্কস আছে। তাহলে এখান দিয়ে 6 নম্বর মতন তোকে পড়তে হবে, ঠিক আছে? তো মানে অ্যাটলিস্ট 6টা পয়েন্ট তোকে পড়তেই হবে। ফার্স্ট পয়েন্ট কি বলেছে? প্রোভাইডিং প্রোভাইডিং স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? তো ডিপার্টমেন্টাল কি করে? স্যাটিসফ্যাকশন দেয়, স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? স্যাটিসফ্যাকশন মানে জানিস তো? স্যাটিসফ্যাকশন মানে কি? সন্তুষ্টি, খুশি, খুশি করবে। কাদের খুশি করবে? ডিপার্টমেন্টাল স্টোর্স কাদের খুশি করে কি মনে হয়? কাস্টমার। আমরা বিগ বাজারে যাই, তো ডিপার্টমেন্টাল স্টোর্স বিগ বাজার কাকে খুশি করবে? আমাদের খুশি করবে, ঠিক আছে? তো তাহলে কি বলছে? বলছে দিস স্টোর্স প্রোভাইড স্যাটিসফ্যাকশন টু দ্য কাস্টমার্স থ্রু রেন্ডারিং সার্ভিসেস অফ ভেরিয়াস। স্যার আমাদের কীভাবে খুশি করবে? ওরা ওদের সার্ভিস দিয়ে, ওরা সার্ভিস দিয়ে খুশি করবে। হয়ে গেল প্রথম পয়েন্ট। কি এক লাইনে লেখা, কি সুন্দর ইজি লেখা। 2 নম্বর, ডিসেন্ট্রালাইজড বাইং অ্যান্ড সেন্ট্রালাইজ সেলিং। ডিসেন্ট্রালাইজ বাইং অ্যান্ড সেন্ট্রালাইজ সেলিং, ঠিক আছে? তো দেখ, ওরা যে সেল করবে একই সাথে নিজেই তো সেল করবে, ঠিক আছে? তো তা আর হচ্ছে তোর যখন কিনবে, ওরা যখন কিনবে না, বিভিন্ন জায়গা থেকে তো গুডস কিনবে। তাই এখানে কি বলেছে? দিস স্টোর্স পারচেজ ডিফারেন্ট টাইপ অফ কমোডিটিস, ঠিক আছে, ফ্রম ভেরিয়াস স্টোর্স, ভেরিয়াস সোর্স। ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কমোডিটি বা প্রোডাক্ট, গুডস ওরা পারচেজ করবে, ঠিক আছে? আর সেল করবে একই ছাদের নিচে, সেল আন্ডার ওয়ান রুফ। বুঝতে পারলি তো? বিগ বাজার ওরা বিভিন্ন জায়গা থেকে গুডস কিনবে, বিভিন্ন জায়গা থেকে গুডস কিনবে, কিন্তু বেচবে একটা ছাদের নিচে। ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, দিস স্টোরস আর অপারেটেড আন্ডার দ্য সেম ওনারশিপ। অর্থাৎ এই স্টোরটা অপারেট হবে সেম ওনারশিপ অ্যান্ড সেম ম্যানেজমেন্টের আন্ডারে, ঠিক আছে? একই মানে কি মালিকানা থাকবে আর একই ম্যানেজমেন্ট হবে। ক্যাশ সেল, আচ্ছা কি মনে হয়? তুই বিগ বাজার দেখেছিস তো? ওখানে কি হয়? কিসে সেল হয়? ওখানে কি তুই ধানে বিক্রি হয় নাকি নগদে বিক্রি হয়? নগদে। ধানের কোনো প্রশ্ন দিলে কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারলাম, এই ডিপার্টমেন্টাল স্টোরে যা সেল হবে সব ক্যাশ সেল হবে, ক্রেডিট সেল কোনো প্রশ্নই উঠছে না। বলছে দে সেল গুডস ইন ক্যাশ অনলি, দ্যাট ইজ টু সে দেয়ার ইজ নো প্রভিশন ফর ক্রেডিট সেল ইন দিস কেস। এখানে ক্রেডিট সেল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। নেক্সট পয়েন্ট কি বলেছে? প্রোভাইডিং এক্সট্রা সার্ভিস। এরা এক্সট্রা সার্ভিস দেয়। এই যে তোর বিগ বাজার, এরা এক্সট্রা সার্ভিস দেয়। কেমন এক্সট্রা সার্ভিস দেয় দেখ, এখানে লিখেছে, ঠিক আছে? সামটাইমস দে প্রোভাইড হোম ডেলিভারি ফেসিলিটি। এরা হোম ডেলিভারি ফেসিলিটি দিয়ে থাকে। হোম ডেলিভারি ফেসিলিটি দেয়। ফেসিলিটি আফটার সেল সার্ভিস অ্যাট ফ্রি অফ কস্ট টু দ্য সার্ভিস। আফটার সেল সার্ভিস মানে সেল হয়ে গেছে তারপরেও একটা সার্ভিস দেয়, ঠিক আছে? তো ফ্রি অফ কস্টে, অর্থাৎ ওরা হোম তুই ধর কোনো কিছু অর্ডার করলি, ওরা তোকে হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 কি? আফটার সেল সার্ভিস দেবে, আফটার সেল সার্ভিস কাস্টমারকে দেবে। মোর ওভার দে মেক অ্যারেঞ্জমেন্ট ফর রেস্ট হাউস। এবার এরা কি করে? এরা একটা রেস্ট হাউস অ্যারেঞ্জ করে। রেস্ট হাউসে কাস্টমাররা আসবে, একটা রেস্ট হাউসে থাকতে পারবে, মানে বুঝেছো? যখন কেনাকাটি করতে আসবে একটু রেস্ট হাউসের ব্যবস্থা করে ওরা, ঠিক আছে? ওরা লাইব্রেরির ব্যবস্থা করে। ওরা লাইব্রেরির ব্যবস্থা করে, বই খাতা মানে আসবে, বই খাতা পড়ার জন্য লাইব্রেরির ব্যবস্থা করবে। ওরা আর কি ব্যবস্থা করতে পারে? ওরা রেস্টুরেন্টের ব্যবস্থা করে, যে এই যেমন ফুড কোর্ট, এরকম ব্যবস্থা করতে পারে ওরা, যে খাওয়া দাওয়া করতে পারবে। হ্যাঁ, পয়সা দিয়েই খাওয়া দাওয়া করতে হবে, সেটার ব্যবস্থা করে এই ব্যাপারগুলো, ঠিক আছে? তো অ্যাট দেয়ার স্টোরস ফর দ্য কনভেনিয়েন্স অফ দ্য কাস্টমার। তাহলে বুঝতে পারলি? তাহলে কি বললে? হ্যাঁ, ডিপার্টমেন্টাল স্টোর্স এক্সট্রা সার্ভিস দেয়। কিরকম এক্সট্রা সার্ভিস দেয়? ফ্রি ডেলিভারি করে, ঠিক আছে? তো তারপর যে আফটার সেল সার্ভিস দেয়। এছাড়াও ওরা যে কেনাকাটি করতে আসবে ওদের জন্য একটা রেস্ট হাউসের ব্যবস্থা করবে, লাইব্রেরি, তারপর যে রেস্টুরেন্ট, এই সমস্তর ব্যবস্থা করে থাকে। এই পয়েন্ট বলেছে। সেন্ট্রালাইজড লোকেশন, এই ডিপার্টমেন্টাল স্টোর্স দেখ যে কোনো জায়গায় কিন্তু এটা খোলে না। এটা কোথায় খোলে? একটা বিজি টাউন, মানে এমন একটা জায়গা, বিজি জায়গায় খোলে, মানে খুব বিজি, যেমন কলকাতার মতন একটা শহর, এখানে খুলবে, বা বোম্বের মতন জায়গায়। নিশ্চয়ই তুই দেখতে পারবি না বিগ বাজার, এরকম বিগ বাজার পুরো গ্রাম অঞ্চলে চলে গেছে, ঠিক আছে? এমন জায়গায় চলবে যেখানে লোক সংখ্যা, জনবসতি বেশি, সে বিজি জায়গা। এখানে কি লিখেছে? দিস স্টোরস আর লোকেটেড ইন দ্য সেন্ট্রাল প্লেস অফ দ্য বিজি টাউন। বিজি টাউনের সেন্ট্রাল প্লেস, বিজি টাউনের সেন্ট্রাল প্লেসে খুলবে, ঠিক আছে? অ্যান্ড অ্যান্ড সিটিজ সো দ্যাট কাস্টমার ফ্রম ভেরিয়াস কর্নার, এবং বিভিন্ন জায়গা থেকে যাতে কাস্টমাররা ইজিলি আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে কাস্টমার যাতে ইজিলি আসতে পারে এই স্টোরে টু পারচেস গুডসটা কেনার জন্য।
বুঝতে পারলি সেই পয়েন্টগুলো কি বলেছে? ইজি পয়েন্ট দিয়েছে। স্পেশালিটি ইন সেলিং, ইন অ্যাডিশন টু দ্য ডেইলি ইউজফুল প্রোডাক্ট দে সেল লাক্সারি অ্যান্ড ফ্যাশনেবল গুডস। ওরা কিন্তু ডেইলি ইউজফুল প্রোডাক্ট দিয়ে শুধু বেচে না, ডেইলি ইউজফুল প্রোডাক্টও বেচবেই, তার পাশাপাশি মানে খুব নামি দামি প্রোডাক্টও বেচে, যেমন লাক্সারি গুডস বেচতে পারে, ঠিক আছে তো, লাক্সারি গুডস বেচে, ফ্যাশনেবল গুডস বেচে। সো দ্যাট এই লাক্সারি গুডস বা ফ্যাশনেবল গুডস কারা কেনে? যারা রিচ পার্সন, ধনী পার্সন তারা কেনে, তাদের জন্য রাখে। সো দ্যাট দ্য রিচ অ্যান্ড অ্যারিস্টোক্রেটস মে পারচেস গুডস অ্যাকর্ডিং টু দেয়ার ওন চয়েস। ঠিক আছে তো? তা বলছে হোলসেল পারচেস অ্যান্ড রিটেল সেল। ওরা কি করে? হোলসেল, ওরা যখন কিনবে না, ওরা যখন কেনে, ওরা কাদের থেকে কেনে জানিস তো? ওরা 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 হোলসেলে কিনবে, একবারে প্রচুর কেনে। তুই দেখবি এই এখানে দেখবি রোডের মুখে একটা মোড় আছে, মোড়। ওরা যখন দেখবি মাল আসে, দেখবি সকালবেলায় আসে, প্রচুর মাল আসে, একসাথে প্রচুর মাল আসে, লরি লরি করে মাল আসে, এরকম জায়গায় প্রচুর মাল আসে, অর্থাৎ হোলসেলে কেনে। কিন্তু যখন বেচে তখন রিটেল কেনে। আর তুই যখন গেলি ওই দোকানে গেলি, তোর একটা মনে হলো একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নি, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসি, তো ও কি একটা কোল্ড ড্রিঙ্কস কেনে? ও তো লটে কেনে কোল্ড ড্রিঙ্কস। তো এখানে কি বলছে দেখ, তাই বলেছে, দে পারচেজ গুডস ফ্রম ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার। ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার মানে জানিস যারা তৈরি করে, ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার অর অর হোলসেল, ডিফারেন্ট ম্যানুফ্যাকচার থেকে কিনছে অন হোলসেল বেসিসে অ্যান্ড সেল দেম টু দ্য কনজিউমার অন রিটেল বেসিস। তাহলে এনাফ স্পেস অ্যান্ড দ্য ওয়ে অফ এন্টার্স অ্যান্ড এক্সিস্ট। এনাফ স্পেস থেকে এটা একবার পড়ে নিবি, এটা কি লেখা আছে। তারপরে এলিমিনেশন অফ মিডিল ম্যান। খুব ভালো জিনিস, এখানে কোনো মিডিল ম্যান নেই, এখানে কোনো মিডিল ম্যান থাকে না, এখানে মিডিল ম্যান থাকে না। এই ডিপার্টমেন্টাল স্টোরসে কোনো মিডিল ম্যান থাকে না, অন্য কোনো মাঝখানে একজন আছে, তার মারফত গুডস বেচা হবে, এরকম কোনো থাকেই না। মিডিল ম্যানের কোনো প্রশ্নই উঠছে না, এই জন্য অনেকটা দাম কম হয় এখানে। ঠিক আছে তো? দিস স্টোরস পারচেজ গুডস ডাইরেক্টলি ফ্রম দ্য ম্যান। এরা কাদের থেকে কেনে জানিস? এই যে যারা এই বিগ বাজার, এরা এরা কাদের থেকে কেনে? তুই ধর কোনো একটা দোকান দিয়ে কিছু কিনতে যাবি, ধর কোনো একটা জিনিসের দাম, যে কোনো জিনিস, তুই দেখবি কি, তুই নর্মাল ভাব, তুই ধর ব্লিঙ্কিট নাম শুনিস তো? ব্লিঙ্কিট আগে যেমন গ্রফার্স ছিল, নামটা চেঞ্জ হয়ে ব্লিঙ্কিট হয়ে গেছে। তুই যে কোনো একটা ধর, তুই ধর কি টুথপেস্ট কিনলি, একটা টুথপেস্ট দোকান থেকে যা দাম পাবি না, একটু কম দাম পড়ে যায়, একটু হলেও কম পড়বে, একটু হলেও কম টাকা পড়বে ওদের থেকে কিনলে, কম টাকা পড়বে। কারণ কি? তুই যে লোকাল দোকান থেকে কিনছিস, সে তো সে তো অন্য কোনো দোকান থেকে কিনে আনছে, ও তো ম্যানুফ্যাকচার থেকে কিনছে না, যে তৈরি করে তার থেকে কিনছে না। কিন্তু গফার্ট বা ব্লিঙ্কিট এরা কি করে? যারা তৈরি করে তাদের থেকে ডাইরেক্ট তুলে নিয়ে আসে, দাম কমে যায়, কারণ মাঝখানে মিডিল ম্যান নেই। বুঝতে পারলি কনসেপ্ট? এটা এটা বুঝতে হবে। তাই বলছি এলিমিনেশন অফ মিডিল ম্যান। দিস স্টোরস পারচেজ গুডস ডাইরেক্টলি ফ্রম ম্যানুফ্যাকচারার অ্যান্ড সেল গুডস ডাইরেক্টলি টু দ্য কনজিউমার। সো দেয়ার ইজ নো রোল অফ মিডিল ম্যান ইন দিস কেস। ঠিক আছে তো? তারা বলেছি অ্যাডভার্টাইজমেন্ট, দে অ্যাডভার্টাইজ অন আ লার্জ স্কেল টু অ্যাট্রাক্ট লার্জ নাম্বার অফ কাস্টমার। ঠিক আছে, এরা অ্যাডভার্টাইজ করে, ঠিক আছে, এদের টার্গেট কি? প্রচুর লোককে অ্যাট্রাক্ট করা, প্রচুর লোককে, তাই অ্যাডভার্টাইজ করে যাতে প্রচুর লোক ওদের গুডসগুলো পারচেস করতে পারে। লার্জ ভ্যারাইটি গুডস, দেখ আমি 12টা পয়েন্ট বলে দিলাম, 6টা পয়েন্ট তো লিখলেই হয়, 12টা পয়েন্ট বলে দিলাম। লার্জ ভ্যারাইটি অফ গুডস, these stores maintain a large variety goods so that the customer can purchase almost all type, মানে এখানে না প্রচুর বিভিন্ন ধরনের গুডস থাকে, বিভিন্ন প্রচুর গুডস থাকে, কাস্টমার যখন যা দরকার সেই গুডসটা নিয়ে নিতে পারে। সেই তো সুন্দর একটা কোশ্চেন ছিল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি ডিপার্টমেন্টাল স্টোর্স কাকে বলে, এর ফাংশনস। ঠিক আছে তো? ডিপার্টমেন্টাল স্টোর্সের স্যার কি পড়ালাম আমি? ফিচার্স পড়ালাম, বেশ। নেক্সট কি পড়বো জানিস তো? রিটেল ট্রেড। তোদের ফার্স্ট চ্যাপ্টার পড়ানোর সময় পড়েছিলাম, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম একটা হোলসেল আর একটা রিটেল। হোলসেলকে বাংলায় বলতো কি? পাইকারি। আর রিটেলকে বলতো খুচরো। খুচরো, খুচরো ব্যবসা কাকে বলে? তুই তোর পাড়ায় যে সমস্ত দোকান থেকে গুডস কিনিস ওটা হচ্ছে খুচরো দোকান, বুঝেছিস? পাড়ার যে যখন যে সমস্ত দোকান থেকে গুডস কিনিস তখন তাকে কি বলে? রিটেল শপ। ওরা কার থেকে গুডস কেনে বলতে পারবি? ওরা কার থেকে গুডস কেনে? ওরা হোলসেলার থেকে গুডস কেনে, ওরা হোলসেলার থেকে গুডস কেনে, ওরা হোলসেলার থেকে গুডস কেনে, কাদেরকে গুডস বেচবে? আমাদের মতন কনজিউমারদের গুডস। এটাই হচ্ছে রিটেল। এটা কি লেখা আছে? বলছে দ্য ট্রেড ইন হুইচ ফিনিশ গুডস আর পারচেসড। তো এই যে আমাদের পাড়ায় বা তুই তোরা যেখানে থাকিস, যে যে সমস্ত দোকানে ওরা যে গুডস গুলো বেচে, কি গুডস বেচে? ফিনিশ গুডস বেচে, মানে পুরো কমপ্লিট গুডস বেচবে। তাই বলেছে দ্য ট্রেড ইন হুইচ ফিনিশ গুডস আর পারচেস ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার। ওরা ম্যানুফ্যাকচারার থেকে কিনবে, অর হোলসেলার, হয় ম্যানুফ্যাকচারার থেকে কিনবে নাহলে হোলসেলার থেকে কিনবে। বেশিরভাগ দেখা যায় যে হোলসেলার থেকেই কেনে। ঠিক আছে, হোলসেলার থেকে কিনবে, ফর সেলিং দেম, কিনে কাদেরকে বেচবে? আলটিমেট কনজিউমার কার? আমরা, আমাদেরকে বেচবে। ইট ইজ কল্ড রিটেল ট্রেড। ঠিক আছে, স্যার রিটেলার কাকে বলে? এই বিজনেসটা যারা করে তাদের রিটেলার বলে। ঠিক আছে তো? এই তোর পাড়ার
মুদিখানা দোকানের যে মালিক, যে তোদের ভাষায় কি বলি, লালা, লালা। ঠিক আছে, লালা। তো লালাকে কি বলা হয়? রিটেলার। বুঝতে পারলি তো? অর্থাৎ যে এই বিজনেসটা করে তাকে বলা হয় রিটেলার। রিটেল ট্রেড বুঝতে পারছিস? রিটেল ট্রেড জিনিসটা কি? বলছে এটার ফাংশনগুলো পড়ো, এই রিটেলারের ফাংশনগুলো পড়ো। রিটেলারের ফাংশন দেখ, রিটেলার বিজনেস অনেক হয়। রিটেলার বিজনেস বড়ও হতে পারে, আবার ছোটও হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো সবার ফাংশনই বলছে ইরেসপেক্টিভ অফ সাইজ অফ বিজনেস, রিটেলার সাইজ যাই হোক না কেন, ঠিক আছে তো, এভরি রিটেলার হ্যাজ টু পারফর্ম ফিউ ইম্পর্টেন্ট ফাংশন রিলেটিং টু মার্কেটিং অফ গুডস। দিস ফাংশনস আর ফার্স্ট পয়েন্ট বলেছে কি, বলছে এস্টিমেশন অফ ডিমান্ড। ফার্স্ট পয়েন্ট বলছে এস্টিমেশন অফ ডিমান্ড। ঠিক আছে, এস্টিমেশন অফ ডিমান্ডটা কি বলছে, দ্য রিটেলার হ্যাভ আ ডাইরেক্ট কন্ট্যাক্ট। বুঝতে পারছিস তো? রিটেলার একটা আইডিয়া করে, রিটেলারটা কে? তুই যেই দোকান থেকে গুডস কিনিস, তুই কিনিস মানে আমরা আমরা যখন রিটেলারের কাছে গুডস কিনতে যাই, কোনো একটা আশেপাশে যে আমাদের ছোটখাটো মুদিখানা দোকান দিয়ে কোনো একটা গুডস কিনতে গেলাম, আমি তোর যেই ধরনের গুডস লাগবে সেই ধরনের গুডস দোকানদারকে গিয়ে বলিস। এই দোকানে ওই গুডস নাও থাকতে পারে, নাও থাকতে পারে, তো তুই বলবি, ও তোর রিকোয়ারমেন্টটা বুঝবে, তোর কি ধরনের গুডস পছন্দ। এবার যারা গুডস তৈরি করে ওই দোকানদারটা তাদেরকে বলবে এই ধরনের গুডস তৈরি করো, কারণ কাস্টমারের এটা ডিমান্ড আছে, সেই অনুযায়ী ওরা ওই গুডস তৈরি করবে। বুঝতে পারছিস কি বলতে চাইছি? এখানে কি লিখেছে, বলছে দ্য রিটেলার হ্যাভ আ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য কাস্টমার। রিটেলারের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট কার থাকে? তুই দেখ, যে তৈরি করে তার সাথে তোর কোনো কন্ট্যাক্ট নেই। কি বললাম? ধর ধর একটা যে টুথপেস্ট তৈরি করছে, তার সঙ্গে তোর কোনো কন্ট্যাক্ট নেই, কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু তোর সঙ্গে কার কন্ট্যাক্ট আছে? রিটেলারের কন্ট্যাক্ট আছে। তাই লিখেছে দ্য রিটেলার হ্যাভ আ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য কনজিউমার, সো দে আর ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ ডিমান্ড। ঠিক আছে, সুতরাং তারা ভালো মতন বোঝে যে ওই প্রোডাক্টের ডিমান্ড, লাইক, হ্যাবিট অফ দ্য কনজিউমার বা কাস্টমারের ওই প্রোডাক্টটার ডিমান্ড কি আছে, কাস্টমার প্রোডাক্টটা কতটা পছন্দ করে, কি হ্যাবিট মানে কতটা হ্যাবিট ওই প্রোডাক্টটার প্রতি। অন দ্য বেসিস অফ ইট দে এস্টিমেট দ্য কনজিউমার ডিমান্ড অফ গুডস। তো এই অনুযায়ী ওরা বুঝতে পারে যে কনজিউমার কি কি ডিমান্ড করছে, ডিমান্ডটা সম্পর্কে একটা কি করতে পারে, এস্টিমেট করতে পারে কনজিউমার কি ডিমান্ড করছে কোনো প্রোডাক্টের প্রতি। ২ নম্বর পয়েন্ট বলছে অ্যাসেম্বলিং অফ গুডস। অ্যাসেম্বলিং মানে বুঝিস তো, এক জায়গায় করা, গুডস গুলোকে এক জায়গায় করা। অ্যাসেম্বলিং মানে অনেকে বাংলায় বলেছে একত্রীকরণ, এক এক জায়গায় করা, অ্যাসেম্বলিং করা মানে। বলছে আফটার এস্টিমেশন অফ ডিমান্ড, ডিমান্ডটা এস্টিমেট হয়ে গেছে, মানে কাস্টমারের কি ডিমান্ড সেটা বোঝা হয়ে গেছে। ঠিক আছে, তারপর কি করবে, দ্য রিটেলার প্রকিওর ডিফারেন্ট টাইপ অফ গুডস। প্রকিওর মানে জোগাড় করা, ডিফারেন্ট টাইপ অফ গুডস জোগাড় করবে, কোথা থেকে? ভেরিয়াস সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে গুডস জোগাড় করবে। অ্যান্ড অ্যাসেম্বল, ঠিক আছে, দেম ইন দেয়ার ওন শপ আর গোডাউন, এবং তার নিজের গোডাউনে বা নিজের দোকানে ওইগুলোকে এক জায়গায় করে রাখবে। নেক্সট বলছে সেল অফ গুডস। আফটার প্রকিউরমেন্ট অফ গুডস, গুডস গুলো জোগাড় করার পর, অন দ্য বেসিস অফ এস্টিমেটেড ডিমান্ড, ঠিক আছে তো, কাস্টমারের যে ডিমান্ড আছে না, সেই ডিমান্ডটা এস্টিমেট করে নিয়েছে। ঠিক আছে, ডিমান্ড ওয়াইজ ও গুডস গুলো প্রকিওর করেছে, মানে গুডস গুলো জোগাড় করেছে, কাস্টমার যে ডিমান্ড আছে সেই অনুযায়ী গুডস গুলো জোগাড় করেছে। দ্য রিটেলার সেল, তারপর রিটেলার কি করবে, সেল করবে কাকে? আলটিমেট কনজিউমারকে, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট ওয়াইজ বেচবে। তারপর যে অ্যারেঞ্জমেন্ট ফর ট্রান্সপোর্টেশন। অ্যারেঞ্জমেন্ট অফ ট্রান্সপোর্টেশনটা কি বলছে? অ্যারেঞ্জমেন্ট ফর ট্রান্সপোর্টেশন বলছে ইফ দ্য হোলসেলার ডু নট টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ট্রান্সপোর্টেশন ফর সেন্ডিং গুডস টু দ্য রিটেলার। রিটেলাররা গুডস কেনে কার থেকে? হোলসেলার থেকে। রিটেলার গুডস কেনে কার থেকে? হোলসেলার থেকে। তো হোলসেলার থেকে রিটেলারের দোকানে আসতে একটা খরচাপাতি লাগে, তো এমন হতেই পারে যে হোলসেলার বললো না না, তোমার মাল তোমাকে খরচা করে নিয়ে যেতে, বলতেই পারে। ঠিক আছে, তাই কি বলেছে, বলছে ইফ দ্য হোলসেলার ডু নট টেক দ্য রেসপন্সিবিলিটি, হোলসেলার কোনো রকমের রেসপন্সিবিলিটি নিতে রাজি নয়, বাট নিচ্ছে না, অফ ট্রান্সপোর্টেশন ফর সেন্ডিং গুডস টু রিটেলার, রিটেলারের কাছে যে গুডস সেন্ড করা যে ট্রান্সপোর্টেশন, এই ট্রান্সপোর্টেশনের কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে। ঠিক আছে তো, সেরকম সময় রিটেলার কি করে, রিটেলার মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর ট্রান্সপোর্টেশন ফর ব্রিঙ্গিং দ্য গুডস টু দেয়ার শপ অর গোডাউন। ধর, তো তুই যার থেকে, আমি ধর রিটেলার, আমি যার থেকে ধর গুডস কিনছি, যে হোলসেল থেকে গুডস কিনছি, তাহলে যার থেকে গুডস কিনছি, অনেক সময় কি হয়, হোলসেলার নিজের খরচায় আমার দোকানে মাল পৌঁছে দেবে, কিন্তু এখানে হোলসেলার বলছে যে ওই রাজি নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে রিটেলারকে ওর দোকান থেকে নিয়ে আসতে হবে।
নেক্সট বলে স্টোরিং। দ্য রিটেলার মেক অ্যারেঞ্জমেন্ট for holding stock of various type of goods for meeting the requirement the ultimate consumer continuously। বলছে স্টোরিংটা কি বলছে, দেখ তোর দোকানে যদি কাস্টমার এসে ঘুরে চলে যায়, তুই কখনোই চাইবি না তোর দোকানে কাস্টমার ঘুরে চলে, তার জন্য তুই কি করবি? তোর যে মুদির দোকান যদি তুই যে রিটেল সব চালাস, তাহলে কি করবি? তুই বিভিন্ন ধরনের গুডস কি করে রাখবি? স্টোর করে রাখবি না, যে কাস্টমার এসে যেন ফিরে না যায়। ঠিক আছে তো? আর কাস্টমার এসে যদি ফিরে যায়, তাহলে তোর দোকান ছেড়ে অন্য দোকানে চলে যাবে, ওই দোকানের কাস্টমার কোথায় থাকবে আস্তে আস্তে। ঠিক আছে তো? তো এইগুলো কখনোই একটা দোকানদার চায় না। স্টোরিংটা কি বলেছে, দ্য রিটেলার মেক অ্যারেঞ্জমেন্ট অফ হোল্ডিং অফ স্টক অফ ভেরিয়াস টাইপ অফ গুডস ফর মিটিং দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য আলটিমেট কনজিউমার কন্টেন্ট। এর জন্য না, আচ্ছা এইটা করতে গেলে কিন্তু তোর পুঁজিটাও ভালো লাগবে, এইটা করতে গেলে যখন স্টক করতে গেলে পুঁজিটাও ভালো লাগবে। গ্রেডিং অফ গুডস, দ্য গুডস পারচেস ফ্রম হোলসেলার অর ম্যানুফ্যাকচারার। রিটেলাররা গুডস কেনে কার থেকে? হোলসেলার বা ম্যানুফ্যাকচার থেকে কেনে। আর নট অলরেডি গ্রেডেড, সেইগুলো গ্রেড করা থাকে না। গ্রেড করা মানে কি? র্যাঙ্কিং করা থাকে না, স্টোর মানে কি বলবো, স্তর বিন্যাস করা থাকে না। ঠিক আছে? দ্য রিটেলার মেক অ্যারেঞ্জমেন্ট ফর গ্রেডিং দেম অ্যাকর্ডিং কোয়ালিটি ওয়াইজ, রিটেলার ওটাকে গ্রেড করে দেয়। তারপর বলছে রিস্ক টেকিং। প্রশ্ন হলো রিটেলারকে কি কি ঝুঁকি নিতে হবে? রিটেলারকে কি কি ঝুঁকি, রিস্ক মানে বুঝি ঝুঁকি, রিটেলার কি কি ঝুঁকি নেয়? আমরা এখন এরপরে যখন হোলসেলার বলবো, হোলসেলার কি কি ঝুঁকি নেয়? কি বলে বুঝছো? রিটেলার কি কি ঝুঁকি নেয়, হোলসেলার কি কি ঝুঁকি নেয়। রিটেলার মানে কি? খুচরো ব্যবসা। খুচরো ব্যবসায়ীরা কি কি ঝুঁকি নেয়? দেখ তুই পড়লেই বুঝে কি কি ঝুঁকি নেয়, আর নিজেও বুঝতে পারবি। বলছে দ্য রিটেলার বি আর ডিফারেন্ট টাইপ অফ রিস্ক সাচ অ্যাজ ফল ইন মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস যদি পড়ে যায়, ভালো করে শোন, তুই যখন হোলসেলার থেকে কিনলি, তার কোনো একটা প্রোডাক্ট কিনলি 100 টাকা করে, কিনলি কিন্তু 100 টাকা করে, তোরাকে বেচার চেষ্টা করবি 105, 10 এরকম করে বেচার চেষ্টা করবি, কিন্তু ওই প্রোডাক্টটার দামই এখন 90 হয়ে গেছে, ওই প্রোডাক্টটার দামই 90 হয়ে গেছে, তাহলে তুই কত বেচতে পারবি? 95। তাহলে তোর তো লসেই, তোর তো লস হয়ে গেল না। তো এই রিস্কটা কিন্তু তোকে নিতে হবে, হোলসেল কিন্তু রিস্ক হবে এখানে, হোলসেল তোকে বেচেই দিয়েছে মাল। তারপর কি বলছে, লস অ্যান্ড ড্যামেজ অফ গুডস। এই তুই যে গুডস কিনলে কোনো রকম যদি লস হয়, কোনো রকমের ড্যামেজ হয়, যেমন তার মুদি দোকানে দেখবি ইঁদুরে কেটে দেয় কোনো কিছু, এরকম করে অনেক কিছু, অনেক জিনিস ড্যামেজ হয় মুদি দোকানে জিনিস, ঠিক আছে? এইগুলো কিন্তু তোকেই রিস্ক নিতে হবে। তারপর চেঞ্জ ইন টেস্ট। আগে আগে একটা সময় কাস্টমার, তুই যে গুডস গুলো কিনেছিলি, কাস্টমার খুব ডিমান্ড করছিল, এখন কাস্টমার ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে, মানে ওর টেস্ট চেঞ্জ হয়ে গেছে, তাহলে আর কেনা বিক্রি হবে না ওইগুলো। এইগুলো যে এরকম রিস্ক নেয়, এরকম রিস্ক নিতে হয়। তারপর বলছি প্রোভাইডিং স্যাটিসফ্যাকশন টু দ্য কনজিউমার। ওরা কি করে, মানে রিটেলার কি করে, কনজিউমারকে স্যাটিসফাই করে, সন্তুষ্টি দেয়। কিভাবে সন্তুষ্টি দেয়? সামটাইম দ্য রিটেলার সেল গুডস টু দ্য কনজিউমার অন ক্রেডিট। তাহলে এই যে তোর আশেপাশে যে সমস্ত রিটেলার দোকান আছে, তুই কোনো মুদি দোকান থেকে তোর চাইলে, তোর ইচ্ছা হলে কিছু তুই ধারে গুডস কিনতে পারিস, তার মানে ওরা ধারে গুডস বেচে, এই সুবিধাটা তোকে দেয়। ধারে গুডস বিক্রির, ওরা তোকে ধারে গুডস বিক্রি করবে, এই সুবিধাটা তোকে দেয়। Besides the make arrangement, also reaching the goods sold to the consumer residence. ওরা এমনও হয় তোর বাড়িতে গুডস পৌঁছে দিয়ে আসে। এরকম অনেক আছে দেখবি, যারা দেখবি তার মাসে, যেমন আমার তার যে চাল লাগে, আমি যে সময় বলে দিই, আমি ফোন করে বলি চাল লাগবে, তা আমি গিয়ে চাল নিয়ে আসি না, আমার বাড়ি থেকে চাল পৌঁছে দিয়ে যায়, আমার বাড়ি থেকে চাল পৌঁছে দিয়ে চলে যায়। কি বললাম বুঝলি? তাহলে এই ফ্যাসিলিটিটাও আছে। তা বলছে বাই মিনস of performing these functions they provide satisfaction to the consumer, কনজিউমারকে স্যাটিসফাই করছে এইভাবে। তো যে physical distribution of goods, the retailer facilitate the physical distribution of goods from the place of wholesaler to the place of consumer। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন গুডস মানে তুই গুডসটা তো নিজের হাতেই পেয়ে যাচ্ছিস, এটাই ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন বলেছে। তো হচ্ছে কি প্রোভাইডিং ইনফরমেশন, রিটেলার ইনফর্ম দ্য কনজিউমার। আচ্ছা রিটেলার না, রিটেলার তোকে জানাবে এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয়, কোনো প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হয় সেটা রিটেলার তোকে বলে দেবে, এই প্রোডাক্টটা তুমি এইভাবে ইউজ করো। তাই বলছি দ্য রিটেলার ইনফর্ম দ্য কনজিউমার অ্যাবাউট নিউ প্রোডাক্ট দে আর ইউজিং, প্রসিডিওর, কোয়ালিটি, টেস্টিংটা। এগেন দে প্রোভাইড ইউজফুল ইনফরমেশন টু দ্য হোলসেলার and manufacturer regarding expectation of the consumer, their taste, choice, preference, fashion। এটা তো আগেও বলেছি, আবার বলছি, আমি একটা দোকানে গেলাম, আমার কি ধরনের জিনিস পছন্দ, আমি বলতে চাইছি যে আমি আমার মানে রিটেলারকে বলছি আমার পছন্দটা, আমি কি জিনিসের কি ধরনের কোর্স পছন্দ করছি। শুনলো, রিটেলার কথাটা শুনে কাকে বলবে? ও যার থেকে কেনে, কার থেকে কেনে, হোলসেলার বলবে কাস্টমার এটা ডিমান্ড করছে,
ঠিক আছে, কাস্টমারের ডিমান্ড করছে, তো সেই অনুযায়ী তৈরি করবে। এই গেল রিটেল ট্রেড কাকে বলে, আর রিটেল ট্রেডের কি বললাম বল আমরা কোশ্চেনটা ফাংশনস বললাম। তারপর হোলসেল ট্রেড মানে পাইকারি ব্যবসা। পাইকারি ব্যবসা কি বলছে, দ্য ট্রেড ইন হুইচ ফিনিশ গুডস আর পারচেস ফ্রম ম্যানুফ্যাকচার। তার মানে সেই ধরনের ব্যবসাকে হোলসেল ট্রেড বলে যে ব্যবসায় ফিনিশ গুডস কেনা হয় কাদের থেকে, ম্যানুফ্যাকচারার থেকে, যারা তৈরি করে তাদের থেকে ফিনিশ গুডস কেনা হবে, ঠিক আছে, ফর সেলিং দেম, কিনবে কেন, কিনে কাদেরকে বেচবে, ওরা রিটেলারকে বেচবে, ঠিক আছে, আর র মেটেরিয়াল আর পারচেস ফ্রম প্রাইমারি প্রডিউসার, ঠিক আছে, তো ফর সেলিং দেম টু দ্য ম্যানুফ্যাকচারার ইজ কল্ড হোলসেল প্রাইস। আর এই ব্যবসায় যারা যুক্ত থাকে তাদেরকে বলে হোলসেলার, ঠিক আছে, এই ব্যবসায় যারা যুক্ত থাকে তাদেরকে বলে হোলসেলার। এবার এরও ফাংশন পড়তে হবে, এর ফাংশনটাও পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট ফাংশনগুলো। সবার ফার্স্ট পয়েন্ট কি বলেছে, দ্য ইম্পর্টেন্ট ফাংশনস পারফর্ম বাই দ্য হোলসেলার্স। ইম্পর্টেন্ট ফাংশন কি কি আছে, প্রথমে পয়েন্ট বলছে বাইং অ্যান্ড অ্যাসেম্বলি। বাইং মানে কি, কিনবে এবং একত্রীকরণ করবে, অ্যাসেম্বলি মানে একত্রীকরণ। বলে কি মনে হয় হোলসেলাররা যে গুডস কিনবে না, ওরা গুডস কেন কিনবে, বল হোলসেলাররা কেন গুডস কিনবে, রিটেলারকে বেচার জন্য। কাদের থেকে কিনবে, ম্যানুফ্যাকচারার থেকে কিনবে, প্রচুর গুডস কিনবে, কিনে রিটেলারকে বেচবে। তারপর এটাই লিখেছে, বলেছে দ্য হোলসেলার বাই গুডস ফ্রম ম্যানুফ্যাকচারার অর ইম্পোর্টার। ইম্পোর্টার, ইম্পোর্ট মানে বুঝিস তো, ইম্পোর্ট মানে কি, বিদেশ থেকে যে জিনিসগুলো আমদানি করতে, ইম্পোর্টারকে বাংলায় বলতে পারে আমদানি কারক, ঠিক আছে, তো যাই হোক আমি বললাম হোলসেলার বাই গুডস ফ্রম ম্যানুফ্যাকচারার অর ইম্পোর্টার্স, ঠিক আছে, তো অ্যান্ড অ্যাসেম্বল দেম অ্যাট আ সেন্ট্রাল প্লেস, ঠিক আছে, ইন অর্ডার টু সেল দেম টু দ্য রিটেলার। এবং ওই গুডস গুলো কিনবে, তো কিনে কি করবে, অ্যাসেম্বল করবে, মানে এক জায়গায় করবে, এক জায়গায় করবে। ভালো করে শোন, হোলসেলাররা কি করে, যারা হোলসেল বিজনেস করে, ওই যে মহাজন বলতে পারিস, হোলসেল বিজনেস করে, ঠিক আছে, তো ওরা যারা তৈরি করে তাদের থেকে প্রচুর গুডস কিনে এক জায়গায় জড়ো করে, এক জায়গায় রাখে, পর ওখান দিয়ে রিটেলারদের যখন যা ডিমান্ড সেই গুডসটা দেয়, এটাই বলেছে। তারপর যে ওয়্যার হাউসিং, কিন্তু রিটেলাররা কিন্তু প্রচুর গুডস কেনে না, যারা রিটেলার প্রচুর, ওদের যখন যা দরকার তখন সেই গুডস কেনে, ঠিক আছে, তো ওয়্যার হাউসিং মানে গুদাম, ঠিক আছে, গুদামজাতকরণ, গুদাম করে। বলছে আফটার প্রকিউরিং গুডস, গুডস গুলোকে জোগাড় করার পর ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার আর ইম্পোর্টার থেকে গুডস গুলো জোগাড় করার পর হোলসেলার কি করে, কি বললে বুঝতে পারলি তো, কাদের থেকে গুডস গুলো জোগাড় করবে, হোলসেলার বা ইম্পোর্টার, ওদের থেকে গুডস গুলো জোগাড় করার পর হোলসেলার স্টোর দেম গোডাউনে ওই গুডস গুলো স্টোর করে, মজুত করে গোডাউনে, আনটিল দে আর ডিসপ্যাচ টু দ্য রিটেলার, ঠিক আছে, তো এই বলেছে ওই যারা রিটেলার তাদেরকে গুডসটা পাঠানো পর্যন্ত ওরা কি করে রাখে, স্টোর করে রাখে গোডাউনে। 3 নম্বর, ট্রান্সপোর্টেশন অফ গুডস, দ্য হোলসেলার মেক অ্যারেঞ্জমেন্ট ফর নেসেসারি ট্রান্সপোর্টেশন ফর ব্রিঙ্গিং দ্য গুডস ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার টু দেয়ার ওয়ার হাউস অ্যান্ড ফর সেন্ডিং দেম টু দ্য রিটেলার। তো বুঝতেই পেরেছি এখানে কি বলছে, এখানে বলছে যে হোলসেলাররা ওই তোর ম্যানুফ্যাকচারার বা ইম্পোর্টারের কাছ থেকে, ঠিক আছে, নিজেদের গোডাউনে গুডসটা আনার জন্য, ওরা তো গুডস কিনছে, হোলসেলাররা গুডস কিনছে কার থেকে, ম্যানুফ্যাকচার বা ইম্পোর্টার থেকে, তো ওদের থেকে গুডস গুলো আমার হোলসেলারের যে গোডাউন আছে সেখানে গুডস গুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে, এবং সেখান থেকে গুডস গুলো কোথায় পাঠাতে হবে, যারা রিটেল বিজনেস করে তাদের গোডাউনে বা তাদের দোকানে মালটা পাঠাতে হবে, তার জন্য একটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে দিতে হবে। নেক্সট পয়েন্ট, ফাইন্যান্সিং। দ্য হোলসেলার গিভ অ্যাডভান্স টু দ্য ম্যানুফ্যাকচারার। যারা হোলসেল বিজনেস করে তারা না, যারা ম্যানুফ্যাকচারিং করে না, তাদেরকে অ্যাডভান্স দেয় যে আমার এই ধরনের প্রোডাক্ট লাগবে, তার জন্য অ্যাডভান্স দেয়, ঠিক আছে,
এবং যারা রিটেল বিজনেস করে তাদেরকে ধারে মাল বেচে। বুঝলি কি বললাম? আমি কি বলছি? হোলসেল বিজনেসের আমি কি বলছি? হোলসেলারের ফাংশন পড়ছি। ওদের কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফাংশন আছে, ওরা ক্রেডিট ফেসিলিটি দেয়। কাদেরকে ক্রেডিট ফেসিলিটি দেয়? ভালো করে শুনবি। অর্থাৎ ক্রেডিট ফেসিলিটি যে ভালো কথা হচ্ছে ফাইন্যান্সিং। ধর আমাদের এখানে লোকাল যারা রিটেল বিজনেস করে তারা হোলসেলারের কাছ থেকে ধারে মাল কিনে নিয়ে আসে। কিসে মাল কিনে? ধারে মাল কিনে। তাহলে একটা সুবিধা দিল, কাদেরকে সুবিধা দিল? হোলসেলার রিটেলার সুবিধা দিল। তেমনি ওরা ম্যানুফ্যাকচারকে বলবে কি, তুমি এই ধরনের গুডস তৈরি করো, এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড আছে, আমি তোমাকে অ্যাডভান্স করছি। তাহলে বুঝেই গেলে এর ব্যাপারটা, বুঝতে পারি নিশ্চয়ই। এইভাবে ফাইন্যান্সিং করে থাকে। রিস্ক টেকিং, স্যার হোলসেলাররা, আমি আগের কোশ্চেনে বললাম রিটেলাররা কি কি রিস্ক নেয়, হোলসেলাররাও রিস্ক নেয়। কি কি রিস্ক নেয় হোলসেলাররা? দেখ কি বলেছে, রিস্ক দ্য হোলসেলার বি আর ডিফারেন্ট টাইপ অফ রিস্ক লাইক চেঞ্জ ইন ডিমান্ড, এই রিস্কটা নিতে হবে। ঠিক আছে তো? প্রাইস ফ্লাকচুয়েশন, প্রাইস আপ অ্যান্ড ডাউন করতে পারে, প্রাইস আপ অ্যান্ড ডাউন হতে পারে। পসিবিলিটি অফ লস অফ গুডস, আনরিয়ালাইজ অ্যামাউন্ট অফ কেইন। আচ্ছা, এই যারা হোলসেলাররা ওরা ধারে গুডস দেয়, কাদের দেয়? রিটেলারকে দেয়। মারও যেতে পারে, ধারে গুডস বেচছে মানে টাকা মার যেতে পারে। তাহলে মোটামুটি ওই তোর রিটেলারের যা রিস্ক, এখানেও রিস্ক মোটামুটি 1 পয়েন্ট পেলি, শুধু এই পয়েন্টটা পেলি না। এই দেখ এখানে কি বলছে, আনরিয়ালাইজ অ্যামাউন্ট অফ ক্রেডিট সেলস। তো মোটামুটি একই জিনিস আছে, রিস্কটা কি? বলছে গ্রেডিং অ্যান্ড প্যাকেজিং, ওখানেও গ্রেডিং ছিল, এখানেও গ্রেডিং আছে। বলছে দ্য হোলসেলার হ্যাভ টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর গ্রেডিং অ্যান্ড প্যাকেজিং অফ গুডস অন দ্য বেস অফ নেচার, সাইজ আর কোয়ালিটি। নেচার, সাইজ আর কোয়ালিটি অফ গুডসের ওপর হোলসেলাররা ইয়ে করে দেয়, গ্রেড করে দেয় গুডসগুলোকে। তো যে কালেকশন অ্যান্ড সাপ্লাই অফ ইনফরমেশন, হোলসেলার কালেক্ট ইনফরমেশন, হোলসেলার ইনফরমেশন কালেক্ট করবে কার থেকে? আচ্ছা, হোলসেলার ইনফরমেশন কার থেকে কালেক্ট করবে? আমরা কনজিউমার, আমরা কাকে জানাবো? রিটেলারকে জানাবো। রিটেলার কাকে জানাবে? হোলসেলারকে জানাবে। হোলসেলার কাকে জানাবে? এক্সপোর্টার না, হোলসেলার ইম্পোর্টারকে জানাবে বা ম্যানুফ্যাকচারকে জানাবে। তাই এখানে বলছে দ্য হোলসেলার কালেক্ট ইনফরমেশন ফ্রম দ্য রিটেলার অ্যাবাউট দ্য টেস্ট, habit, like, preference, etc. of the consumer and supply them to the manufacturer. মানে দেখ একই ধরনের লেখা ঘুরে ফিরে লেখা। ঠিক আছে, জাস্ট কোশ্চেনটা এইগুলো কি হয়, পয়েন্টগুলি দেখো মাথায় রাখতে হবে, লেখা ইজি যায়, কিছু নেই। তারা বলছে প্রাইসিং, দ্য হোলসেলার চার্জ প্রাইস অন দ্য বেসিস অফ দ্য প্রাইস ডিটারমাইন্ড বাই দ্য ম্যানুফ্যাকচার। আচ্ছা, হোলসেলার কি করে প্রাইস চার্জ করবে? ম্যানুফ্যাকচার তো একটা প্রাইস ঠিক করে দিয়েছে, তার উপরেই ও প্রাইসটা চার্জ করবে। ঠিক আছে, on the basis of this price, ঠিক আছে, the retailer charge price to the consumer, so the market price of goods is influenced by the wholesaler। এটাই বলছে প্রাইসিংটা, মানে কি করে দামটা নির্ধারণ করবে। মানে কোনো প্রোডাক্টের দামটা কি হয়, তোর মানে তোর ম্যানুফ্যাকচারার তো একটা প্রোডাক্টের দাম নিয়েছে, তার ম্যানুফ্যাকচার কোনো একটা প্রোডাক্টের দাম 100 টাকা নিয়েছে। ঠিক আছে, তো হোলসেলার ওর থেকে 100 টাকায় কিনলো, কিন্তু ও যখন রিটেলারকে বেচবে নিশ্চয়ই 100 টাকায় বেচবে না, ও তো একটু দাম বাড়িয়ে বেচবে, ধর 110 বা 15 বেচলো। এবার ও যখন আবার রিটেলার যখন আবার কনজিউমারকে বেচবে, ওটা ধরো 130-40 বেচবে, কারণ ও তো কিছু লাভ রাখবে। এইখানে বলেছে। তো নেক্সট পয়েন্ট, মেইনটেইনিং স্টেবিলিটি ইন প্রাইস। বলছে দ্য হোলসেলার পারচেজ আ লার্জ কোয়ান্টিটি, বলছে হোলসেলার পারচেজ আ লার্জ কোয়ান্টিটি অফ গুডস। হোলসেলার কি করবে? প্রচুর গুডস কেনে। হোলসেলার যারা হয় প্রচুর গুডস কেনে। কাদের থেকে গুডস কেনে? আগেই বলেছি, ম্যানুফ্যাকচার বা ইম্পোর্টার থেকে কিনবে, এবং গুডস কিনে কাদেরকে? রিটেলারকে বেচবে। অন দ্য বেসিস অফ ডিমান্ড ওয়াইজ ওরা বেচে। ইন দিস ওয়ে দ্য হোলসেলার মেনটেন স্টেবিলিটি টু ইউজ ইন প্রাইস থ্রু কিপিং ব্যালেন্স বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে স্টেবিলিটিটা মেনটেন করে। লাস্ট পয়েন্ট বলছে সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল। হোলসেলার্স হেল্প দ্য ম্যানুফ্যাকচারার। হোলসেলার মানে যারা পাইকারি বিজনেস করে তারা কাদেরকে হেল্প করে? ম্যানুফ্যাকচারকে হেল্প করে টু মেনটেন কন্টিনিউটি ইন প্রোডাকশন। ওরা যাতে প্রোডাকশন কন্টিনিউ করতে পারে, যারা অ্যাকচুয়ালি প্রোডাকশন করে, মানে ম্যানুফ্যাকচার যারা গুডস তৈরি করে, তারা যাতে কন্টিনিউ প্রোডাকশন করতে পারে তাদেরকে না ও হেল্প করে। কে হেল্প করে? হোলসেলাররা হেল্প করে থ্রু সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল। ওরা র ম্যাটেরিয়াল রেগুলারলি দেয়, কেননা যারা প্রোডাকশন করে তাদের তো কাঁচামাল লাগে, কাঁচামাল কার থেকে কেনে? হোলসেলার থেকেই কাঁচামাল কেনে। ঠিক আছে, তাহলে কি কোশ্চেন পড়ালাম আমি এখনো পর্যন্ত? ডিপার্টমেন্টাল স্টোরসটা পুরো পড়িয়ে দিলাম। রিটেলার, রিটেলার কাকে বলে পড়লাম, তার রিটেলার কি বললাম বল, ফাংশনস পড়লাম।
হোলসেলার কাকে বলে বললাম, হোলসেলের ফাংশন পড়লাম। এটুকুই পড়বো আজকে, আজকে আর না। আর পরের দিন পড়বো কি রিটেলার, হোলসেলার আবার পড়বো কি, পড়বো সার্ভিস, ওরা কি কি সার্ভিস দেয়। ঠিক আছে, ওরা কি কি সার্ভিস দেয় পরের দিন পড়বো। এক মিনিট, পড়েই নি এটা, পড়েই নি, পরের দিন পড়বো কি, আজকেই পড়ে নিচ্ছি। ঠিক আছে, তো স্টেট দ্য সার্ভিসেস অফ হোলসেল ট্রেড। হোলসেল ট্রেড মানে আমি তো পাইকারি বিজনেসই বলছি, ওরা কি কি সার্ভিস দেয়। পাইকারি বিজনেস মানে কি কি সার্ভিস দেয়, ঘুরিয়ে ফিরিয়ে যে এখন বললাম না ফাংশন, সেই ফাংশন থেকেই পয়েন্ট বেরিয়ে আসবে। ফাংশন থেকেই পয়েন্ট বেরিয়ে, পয়েন্ট কিন্তু এমন কিছু আলাদা হবে না, ওই ওই পয়েন্টই হবে। তো প্রথম পয়েন্ট বলেছে, দেখ দুধ, ভালো করে শুনবি, হোলসেল ট্রেড মানে পাইকারি ব্যবসা যে করছে না, এরা কি কি সার্ভিস দেয়, এরা কি কি সেবা দেয়, দুদিক থেকে দেখা হবে। একটা ম্যানুফ্যাকচারের দিক থেকে আর একটা রিটেলারের দিক থেকে, একটা ম্যানুফ্যাকচারের দিক থেকে আর একটা রিটেলারের দিক থেকে। ম্যানুফ্যাকচারের দিক থেকে ইকোনমিস অফ স্কেল, লাস্ট পয়েন্ট যেটা বোঝালাম সেটাই আবার বললাম, ইকোনমিস অফ স্কেল। কি বলেছে, দ্য হোলসেলার প্রোভাইড বেনিফিট অফ economies economies of large scale of production to the manufacturer through purchasing goods in large quantity from them। তাহলে ইকোনমিক্স অফ স্কেলটা কি বলছে, ইকোনমিক্স অফ স্কেল মানে দেখ খরচাটা যাতে কম হয়। ইকোনমিক্স অফ স্কেল মানে হচ্ছে, মানে কি বলবো, ব্যয়টা, ব্যয় মানে এক্সপেন্স আমি বলছি, মানে ইকোনমিক্স অফ স্কেল মানে প্রোডাক্ট মানে খরচাটা যাতে কম হয়, কাদের খরচাটা কম হয় সেটা দেখি। এখানে দেখ কি বলছে, বলতে যে দ্য হোলসেলার প্রোভাইড বেনিফিট অফ ইকোনমিক অফ লার্জ স্কেল অফ প্রোডাকশন টু দ্য ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারারকে কি করবে, একটা বেনিফিট দেবে, যে ম্যানুফ্যাকচারারকে বলবে তুমি প্রচুর গুডস তৈরি করো, আমি গুডস কিনে নেবো, প্রচুর গুডস তৈরি করার। ম্যানুফ্যাকচারার একসাথে যত গুডস তৈরি করবে, ম্যানুফ্যাকচারের খরচাটা কম। ম্যানুফ্যাকচারার যারা প্রোডাক্ট, ম্যানুফ্যাকচার মানে কি, যারা গুডস তৈরি করে, ওরা একসাথে যত গুডস তৈরি করবে, দেখ ও যদি 10টা গুডস তৈরি করে, তুই তো ভালো মতো জানিস, তোরা যে প্রিন্টিং করিস, ঠিক আছে, তো তুই 10টা পেজ প্রিন্ট করিস, তাতে যা খরচা হবে, তুই যদি একসাথে 1000টা পেজ ছাপাস বা 2000টা পেজ ছাপাস, খরচাটা কম্পারেটিভলি কম্পারেটিভলি কমে যাবে। এই জন্য যখন ধর আমরা যখন কথা বলি, তুই একটা দোকানে যখন প্রিন্ট করতে যাস 5 টাকা নেবে এক পিস করলে, কিন্তু তুই যখন একসঙ্গে বাল্ক করি, বাল্ক মানে একসাথে প্রচুর করবি, শিয়ালদা কি করি, একটা পেজ 50 পয়সা প্রিন্ট করে নিয়ে চলে আসবো, 5 টাকা না 50 পয়সা হয়ে যাবে একসাথে বাল্কে যখন করা হবে। বুঝতে পারছি ওটা কি বলছি, এইভাবে খরচা বলে বললি স্যার খরচা, খরচা তো বেশি হবে, টোটাল খরচাটা অনেক হবে টোটাল খরচাতে, কিন্তু যে রেটটা কমে যাবে, রেটটা ওটার কথা বলছে, পার পিস প্রাইস কমে যাবে। বলছে দ্য হোলসেলার প্রোভাইড দ্য বেনিফিট, এই সুবিধাটা কে দিচ্ছে, ম্যানুফ্যাকচারকে এই সুবিধাটা কে দিচ্ছে, হোলসেলার। তুমি তৈরি করো, আমি তোমার থেকে সব গুডস কিনে নেব। এখন তো আর হোলসেল ম্যানুফ্যাকচার তৈরি করলো, হোলসেলার কিনলো না, তোর ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তো বলছে দ্য হোলসেলার প্রোভাইড দ্য বেনিফিট অফ ইকোনমিক্স অফ লার্জ স্কেল অফ প্রোডাকশন টু দ্য ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, থ্রু পারচেসিং গুডস ইন লার্জ কোয়ান্টিটি ফ্রম দেম, প্রচুর গুডস কিনছে একসঙ্গে, এই বেনিফিটটা ওকে দিচ্ছে। এই জন্য ও জানছে তো আমার তো হোলসেলার তো আমার থেকে গুডস কিনবে, চলো আমি বেশি করে গুডস তৈরি করি। ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল, খরচাটা কমে যায়। এটা কিন্তু ইকোনমিক্স না, ইকোনমিস, ইকোনমিস অফ স্কেল। ভুল করলে ইকোনমিক্স লিখবি না এটা। হেল্প ইন শর্ট টার্ম ফাইন্যান্স, কিছুক্ষণ আগেই বলেছিলাম, বল ফাংশনে বলেছিলাম না, হোলসেল প্রাইসে ফাংশনে ওরা কি করে, ওরা ওরা কি করে, ওরা সাহায্য করবে, হোলসেলাররা ম্যানুফ্যাকচারিং সাহায্য, স্যার কিভাবে সাহায্য করবে, অ্যাডভান্স দেবে, তুই তৈরি করো অ্যাডভান্স দেবে। 3 নম্বর, প্রোভাইডিং ইনফরমেশন। The wholesaler provide various types of valuable information relating to the market condition to the manufacturer. হোলসেলার মার্কেটে কি চলছে, মার্কেটের খবরাখবর কাকে দিয়ে দেবে, আমি আবার বলছি, হোলসেলার মার্কেটের খবরাখবর কাকে দেবে, ম্যানুফ্যাকচারকে দেবে। বলছি তুমি এই ধরনের গুডস তৈরি করো, এখন কাস্টমার এটা ডিমান্ড করছে। ওয়্যার হাউসিং মানে গুদামজাতকরণ। দ্য হোলসেলার হেল্প টু দ্য ম্যানুফ্যাকচার টু অ্যাভয়েড স্টকিং প্রবলেম থ্রু পারচেসিং গুডস ইমিডিয়েটলি আফটার প্রোডাকশন। অর্থাৎ
হোলসেলের এই সমস্যাটা খুব একটা হয় না। হোলসেলার মানে কি বলবো, এটা ম্যানুফ্যাকচার খুব একটা সমস্যা, ম্যানুফ্যাকচার গুডস কিনলো, গুডস কেনার সঙ্গে সঙ্গে ওর গুডস গুলো সব তুলে নিল, হোলসেলার তুলে নিল। এখানে তাই বলেছে, বলছে দা হোলসেলার হেল্প ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচারকে হেল্প করে কিভাবে, অ্যাভয়েড দ্য স্টকিং প্রবলেম, স্টক প্রবলেমও হয় না, যে ম্যানুফ্যাকচারিং করে তার যাতে কোনো স্টক প্রবলেম না হয়, এইটাকে অ্যাভয়েড করার জন্য হোলসেলার কি করে, গুডস তৈরি করার সঙ্গে সঙ্গে গুডস তুলে নেয়। কনসেন্ট্রেশন অন প্রোডাকশন, দ্য হোলসেলার হেল্প দ্য ম্যানুফ্যাকচারার টু কনসেন্ট্রেট অন প্রোডাকশন অ্যাক্টিভিটিস without any necessity for sale by purchasing the goods and when they are manufactured. তোর ম্যানুফ্যাকচার যাতে মানে তোর কনসেন্ট্রেট করতে পারে সেই দিকেও দেখে কিন্তু হোলসেলার, ম্যানুফ্যাকচার যাতে ওই যে গুডস তৈরি করে সেটা যাতে কনসেন্ট্রেট করতে পারে সেই দিকটাও দেখাশোনা করে। মানে কনসেন্ট্রেশন অন প্রোডাকশন, বুঝতে পারিস তো এখানে কি বলেছে আরো একবার দেখে নে, বলছে দে, সরি দ্য হোলসেলার, যারা পাইকারি বিজনেস করে তারা হেল্প করবে, কাকে হেল্প করে, ম্যানুফ্যাকচারিংকে হেল্প করে। বলছে তোমরা তোমাদের প্রোডাকশনে কনসেন্ট্রেট করো, তোমার চিন্তা করতে হবে তুমি প্রোডাক্ট তৈরি করার পর বেচা হবে কি হবে না, তুমি ওতে ভাবতে হবে না, তুমি তোমার প্রোডাক্টটা নিয়ে কনসেন্ট্রেট করো, ওখানে ভালো করে তৈরি করো, কেন, কারণ তুমি তৈরি করলে সেই গুডসগুলো আমি কিনে নেবো। ঘুরিয়ে ফিরিয়ে একই লেখা বার, ওখানে লেখা তো আলাদা হবে না, পয়েন্ট একই হবে, দেখ মেন জিনিস একটাই, মেন জিনিস একটাই, আলাদা কিছু না, কিন্তু ওটাই আর কি ঘুরিয়ে ফিরিয়ে পয়েন্ট আসছে, একই লেখা। তো আর সাপোজ আমি তোকে বলছি, কথার কথা বলছি, হোলসেল প্রাইস বা রিটেল, তুই পড়ে গেছিস ফাংশনস কাকে বলে, ফাংশনস আর সার্ভিস পড়ে গেছিস, অন্য কোনো পয়েন্ট চলে এসছে, অন্য কোনো কোশ্চেন চলে এসছে, তুই লিখে দিতে পারবি, ওর নাম্বার কাটা যাবে না। ধর তুই পড়ে গেছিস, ইম্পর্টেন্স চলে এসছে, তুই লিখে দে না, ওর নাম্বার কাটবে, একই লেখা হবে, লেখা আলাদা হবে না, এইগুলো একটা সুবিধা আছে। কখনো যে তুই পড়ে গেছিস একটা যে না স্যার এটা আসেনি আমি লিখতে পারবো না, এরকম না, লিখতে পারবি। হ্যাঁ, তুই পড়ে গেছিস হোলসেলারের এইগুলো পড়ে গেছিস, চলে আসছে কি বলতো অসুবিধা, সেটা তুই লিখতে পারবি না, তখন অসুবিধা, ঠিক আছে, অসুবিধা লিখতে পারবি না, সুবিধা আসলে তুই এগুলি চালিয়ে দিতে পারবি। তুই যদি পয়েন্ট দেখিস না, দেখবি ঘুরে ফিরে একই পয়েন্ট, পয়েন্ট আলাদা হবে না, পয়েন্ট তো আলাদা হবে না, পয়েন্ট একই হবে। তাহলে বুঝতে পারলি, লাস্ট পয়েন্ট বলেছে রিস্ক টেকিং, তাহলে হোলসেলারদের বল, কিছুক্ষণ আগে বলিনি হোলসেলার কি কি রিস্ক নেয়, তো ওইটাই তো লিখে দিবি আবার, রিস্ক টেকিং। বলছে দ্য হোলসেলার হেল্প দ্য ম্যানুফ্যাকচার, হোলসেলাররা ম্যানুফ্যাকচারকে হেল্প করে টু অ্যাভয়েড রিস্ক, হোলসেলাররা ম্যানুফ্যাকচারকে হেল্প করবে, কি ব্যাপারে হেল্প করবে, বলছে টু অ্যাভয়েড রিস্ক ফল ইন প্রাইস, হেফট, স্পয়েল, তারপর যে ফায়ার, ঠিক আছে তো, থ্রু পারচেজ গুডস ইমিডিয়েটলি আফটার প্রোডাকশন। তাহলে এটাই বলেছে। তো হোলসেলাররা কি করে, হোলসেলাররা যাতে প্রাইস ফল হচ্ছে, চুরি হচ্ছে, চুরি অপচয় হচ্ছে, ঠিক আছে, আগুন লেগে যাচ্ছে, এইগুলো এইগুলো এই রিস্কগুলো ওদের থেকে ওদের 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 নিতে হয় না, এই রিস্কগুলো কে নিচ্ছে, দেখ ম্যানুফ্যাকচার গুডস তৈরি করলো, ম্যানুফ্যাকচার গুডস তৈরি করে ওর কাছে চুরি হওয়ার ভয় থাকতো, আগুন লেগে যাওয়ার ভয় থাকতো, দাম কমে যাওয়ার ভয় থাকতো, এই রিস্কগুলো কে নিচ্ছে, সব তো হোলসেলার নিচ্ছে, সব তো হোলসেলার নিচ্ছে, এটাই বলেছে। কারণ গুডস গুলো তৈরি করার সঙ্গে সঙ্গে ওরা কিনে নিচ্ছে, বুঝতে পারলি তো, তাহলে কাকে এইগুলো কাকে নিতে হলো না, এটা যে ম্যানুফ্যাকচার, দেখ যে ম্যানুফ্যাকচার গুডস তৈরি করছে, গুডস তৈরি করে যদি ওর কাছে রাখে, চুরি হতে পারে, আগুন লেগে যেতে পারে, ঠিক আছে তো, তারপর কি হতে পারে বল, কখনো তার মার্কেটে দাম কমে গেল, সেটা হতে পারে। তো বিভিন্ন এই রিস্ক গুলো কাকে নিতে হতো, যদি হোলসেলার থেকে না কিনতে হলে ম্যানুফ্যাকচারকে নিতে হতো, যেহেতু এইগুলো হোলসেলার নিচ্ছে তাহলে এই রিস্ক গুলো হোলসেলার নেবে, এই রিস্ক গুলো নিয়ে থাকে। তারা বলেছে মানে রিটেলারের দিক থেকে কি কি সার্ভিস হতে পারে, ঠিক আছে তো। তো বলছি দেখ, ফার্স্ট পয়েন্ট বলছে অপরচুনিটি ফর লেস ইনভেস্টমেন্ট, অর্থাৎ যারা রিটেলার বিজনেস করে তাদের কম ইনভেস্ট করে গুডস পেয়ে যাবে, কম ইনভেস্ট করবে, ওদের ইনভেস্টমেন্ট খুব একটা লাগে না। বলছে হোলসেলার সেল গুডস টু রিটেলার অ্যাকর্ডিং টু দেয়ার রিটার্ন, তোর বাড়ির আশেপাশে যে মুদি দোকান আছে, ও হোলসেলার থাকে, ও যতটা গুডস রয়েছে ততটাই গুডস নিয়ে আসে, ও কিন্তু একবারে প্রচুর গুডস কেনে না। হোল হোলসেলারের কাজ কি, ও একসাথে প্রচুর গুডস মজুত করে,
কিন্তু রিটেলারের যখন যেটুক দরকার ও ততটাই গুডস নিয়ে আসে, ও কিন্তু এমন নেই প্রচুর গুডস তুলে নিয়ে চলে আসে। কি বললাম বুঝতে পারছিস তো? সো দ্য রিটেলার আর নট রিকোয়ার্ড টু ব্লক মাচ ক্যাপিটাল ইন স্টক অফ গুডস, তাদের ওর ক্যাপিটালটা কিন্তু আটকে থাকে না। লেস স্টোরিং, দ্য রিটেলার ক্যান, যে দ্য রিটেলার ক্যান প্রকিওর গুডস ফ্রম দ্য হোলসেলার, রিটেলার হোলসেলারের কাছ থেকে গুডসগুলো জোগাড় করে অ্যাকর্ডিং টু দেয়ার নিড, দ্য নিড ওয়াইজ, ওর যা প্রয়োজন সেই ওয়াইজ গুডসে জোগাড় করে। সো দে ডু নট রিকোয়ার টু স্টোর লার্জ কোয়ান্টিটি অফ গুডস, ঠিক আছে তো? কারণ ওর তো যতটা দরকার ততটাই জোগাড় করবে, ওর তো বেশি গুডস দরকার নেই একসাথে। রিস্ক রিডাকশন, তাতে কি হয় না, হোলসেলার হেল্প দ্য রিটেলার, হোলসেলার যেহেতু রিটেলারকে হেল্প করছে, তাই রিটেলারের রিস্কটা অনেকটা কমে যাচ্ছে, ঠিক আছে? টু রিডিউস রিস্ক রিলেটিং টু দ্য স্টোরেজ অফ গুডস, গুডসটা রাখার ঝামেলা নেই, এই রিস্কটা কমে যাচ্ছে। বাই সাপ্লাইং গুডস অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্ট, ও যতটা রিকোয়ারমেন্ট ততটাই গুডস নিয়ে আসছে। মার্কেটিং সাপোর্ট, দ্য হোলসেলার গিভ অ্যাডভার্টাইজমেন্ট, হোলসেলার গিভ অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, অ্যান্ড পারফর্ম ভেরিয়াস সেল প্রমোশন অ্যাক্টিভিটিস লাইক গ্রেডিং প্যাকেজিং অফ গুডস, সো রিটেলার ডু নট হ্যাভ টু ডু দিস ওয়ার্কস, মার্কেটিং সাপোর্ট করে। মার্কেটিং সাপোর্ট কি করে, হোলসেলাররা কিভাবে রিটেলারকে মার্কেটিং সাপোর্ট করে, বলছে হোলসেলাররা কনজিউমাররা যাতে গুডস পারচেস করতে পারে সেটাকে আহ, ওরা অ্যাডভার্টাইজ করে, যাতে আহ, এখানে কি বলে মার্কেটিং সাপোর্টটা, দ্য হোলসেলার গিভ অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে তো? হোলসেলাররা অ্যাডভার্টাইজ করে, হোলসেলাররা অ্যাডভার্টাইজ দেয় অ্যান্ড পারফর্ম ভেরিয়াস সেল প্রমোশন অ্যাক্টিভিটিস, ঠিক আছে, লাইক গ্রেডিং প্যাকেজিং অফ গুডস, গ্রেডিং আর প্যাকেজিং অফ গুডস সম্পর্কে, ঠিক আছে, বিভিন্ন টাইপের অ্যাডভার্টাইজমেন্ট দেয়। এই অ্যাডভার্টাইজ দেখেই কিন্তু যে কাস্টমাররা গুডস কিনতে চলে আসে। সো দ্য রিটেলার ডু নট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, যে তোর আশেপাশে ছোটখাটো দোকান আছে না, রিটেলার আছে না, ওরা কিন্তু কোনো অ্যাডভার্টাইজ দেয় না। অ্যাডভার্টাইজ কারা দেয়? হোলসেলার, এই যে টিভিতে অ্যাড যে দেয়, এরা কারা দেয়? হোলসেলাররা অ্যাডভাইস দেয়। হোলসেলাররা অ্যাডভার্টাইজ দেবে, ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে রিটেলাররা, মানে তোর আমরা গুডস কিনবো, মানে কনজিউমার বা কাস্টমাররা গুডস কিনবে। তা কাস্টমার গুডস কিনতে কোথায় যাবে? রিটেল শপে যাবে। তো এই কাজটা কি রিটেলারকে করতে হচ্ছে? রিটেলারকে অ্যাডভার্টাইজ দিতে হচ্ছে না, অ্যাডভার্টাইজ দিচ্ছে কে? হোলসেলার দিচ্ছে। এই যে টিভি খুলবি, টিভি খুলে দেখবি, খুলেই সুন্দর সুন্দর দেখবি সাবানের অ্যাড আসছে, এই অ্যাডটা কে দিচ্ছে? হোলসেলাররা দিচ্ছে। সেই সাবানের অ্যাড তুই দেখলি, তুই দেখে দোকানে গিয়ে বলি এই সাবানটা আছে, তাহলে সুবিধাটা কে নিল? রিটেলার সুবিধাটা নিয়ে নিল। এইভাবে মার্কেটিং সাপোর্ট করে। প্রোভাইডিং ইনফরমেশন, দ্য হোলসেলার প্রোভাইড ইউজফুল ইনফরমেশন টু দ্য রিটেলার, তাহলে হোলসেলার সমস্ত ইনফরমেশন রিটেলারকে দেয় প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে, প্রোডাক্টের বেনিফিট, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্রাইস। লাস্ট, ক্রেডিট ফেসিলিটি, দ্য হোলসেলার সেল গুডস টু দ্য রিটেলার, হোলসেলার ও ধারে গুডস বেচে রিটেলারকে। সো দ্য রিটেলার ক্যান ম্যানেজ দেয়ার বিজনেস, রিটেলার তার বিজনেসটাকে ম্যানেজ করতে পারে উইথ স্মল অ্যামাউন্ট অফ টাকা কম দিয়েও বিজনেসটাকে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে তো? তো এই বলেছে। আমি পরের দিন দেখ বেশি নেই, দুটো কোশ্চেন বাকি আছে, পরের দিন পড়বো, আজকে পড়বো না। রিটেল ট্রেডের সার্ভিসটা পড়বো, আমি আজকে হোলসেল ট্রেডের সার্ভিস পড়লাম, রিটেল ট্রেডের সার্ভিস পড়বো একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন পড়বো ডিপার্টমেন্টাল স্টোরসের সঙ্গে চেন স্টোরসের ডিফারেন্স দুটো, আর একটা কোশ্চেন পড়বো চেম্বার অফ কমার্সের ফাংশনস। ব্যাস এই তিনটে কোশ্চেন পড়ে চ্যাপ্টার শেষ।